অনলাইন জিআরই কোর্সের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব অ্যালজেব্রা কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোয়েশ্চেন 1 to 7। তো এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, এই ক্লাসটা আমার কাছে একটু স্পেশাল, কারণ ইটিএসকে আমি সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড মেনে চললেও বা গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে সবাইকে সাজেস্ট করলেও এই যে 7টা প্রবলেম আজকে সলভ করব বা কী কৌশলে সলভ করতে হবে সেটা এখানে আলোচনা করব। এটা ইটিএসে যেভাবে দেওয়া আছে তার চেয়ে আসলে আরও সহজ এবং সংক্ষেপে করা সম্ভব। তো সেগুলোই আজকে আমি মেইন প্রায়োরিটি দিব। তো দেখি প্রথম প্রবলেম সেটটা কি আছে। তো কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনে যেভাবেই থাকে, এখানে দুইটা কোয়ান্টিটি থাকে, কিছু সময় একটা ক্লু দেওয়া থাকে, কিছু সময় ক্লু দেওয়া নাও থাকতে পারে। এই দুইটা কোয়ান্টিটির ভিতরে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করে যদি কোয়ান্টিটি এ বড় হয় তাহলে এ হবে অ্যান্সার, কোয়ান্টিটি বি বড় হলে বি অ্যান্সার। দুইটা কোয়ান্টিটি যদি ইকুয়াল হয় তাহলে সি, টু কোয়ান্টিটিস আর ইকুয়াল। যদি যে ইনফরমেশান দেওয়া আছে সেখান থেকে রিলেশনশিপটা না বের করা যায় তাহলে অ্যান্সার হবে ডি। তো এইখানে উপরে দেখা যাচ্ছে এখানে একটা ইনফরমেশান বা হিন্টস দেওয়া আছে বা একটা ক্লু দেওয়া আছে, একটা ইকুয়েশান আমরা দেখতে পাচ্ছি। ও যেখানে একটা ডিনোমিনেটর আছে, একটা নিউমারেটর আছে, যেটা ইকুয়াল টু 0। কোয়ান্টিটি এ এক্স, কোয়ান্টিটি বি -2। তো এখানে যদি আমরা এক্সের ভ্যালুটা ওপরের ইকুয়েশান থেকে বের করতে পারি তাহলে আমরা দুইটা কোয়ান্টিটিকে কম্পেয়ার করতে পারবো, কারণ কোয়ান্টিটি বি স্ট্রেট একটা নাম্বার। সো আমরা যদি এক্সের একটা নিউমেরিক ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের কম্পেয়ার করাটা সুবিধা হবে। তো ওপরে যেহেতু একটা ইকুয়েশান একটা ফ্র্যাকশান দেওয়া আছে, একটা ডিনোমিনেটর একটা নিউমারেটর, এবং যেটা ইকুয়াল টু 0। সো কোনো ফ্র্যাকশনের ভ্যালু যদি 0 হয় তাহলে অবশ্যই যেটা নিউমারেটর অর্থাৎ ওপরে আছে সেইটার ভ্যালু 0 হবে। তো সেই রুল অনুযায়ী এখানে বেসিক্যালি x -2 ইকুয়াল টু 0। ওই ইকুয়েশানটাকে যদি আমরা খুব সিম্পল করে লিখি, এইটার সমান যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু এটা 0। এখন ক্লাস 6-এর বীজগণিতের মতো, ওর x -2 ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের দুইটা ভ্যালু বের হয়েছে, একটা 0 আর একটা 2। তো কোয়ান্টিটি এ এখানে 0 হবে অথবা 2 হবে, আর কোয়ান্টিটি বি কি দেওয়া আছে -2। সো -2 অবশ্যই 0 এবং 2 দুটোর চেয়েই ছোট, তাহলে এখানে কোয়ান্টিটি এ অর্থাৎ এক্স অবশ্যই কোয়ান্টিটি বি এর চেয়ে বড় হবে, অতএব অ্যান্সার হবে এ। আসুন পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নিই। পরবর্তী কোয়েশ্চেনে উপরে ইনফরমেশান দেওয়া আছে যে এক্স অলওয়েজ 0 এর চেয়ে বড় হবে, এবং কোয়ান্টিটি এ দেওয়া আছে 1/x, কোয়ান্টিটি বি দেওয়া আছে x + 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এই জাতীয় ইকুয়েশান যদি দুই সাইড কম্পেয়ার করতে হয় তাহলে একটা খুবই নাইস একটা স্ট্র্যাটেজি, সেটা হলো বোথ সাইডে আমরা যদি একই ধরনের অপারেশন চালাই, যেমন কোনো কিছু যদি আমরা একটা সার্টেন নাম্বার দিয়ে বোথ সাইড গুণ করি বা বোথ সাইড আমরা যদি একটা সার্টেন নাম্বার দিয়ে ভাগ করি বা যোগ করি তাহলে কোয়ান্টিটি কোনো পরিবর্তন হয় না। তো নিচে যেহেতু আছে ডিনোমিনেটর এক্স স্কোয়ার, তো এই বোথ সাইডকে আমরা সিম্পল করার জন্য যেটা করতে পারি, বোথ সাইডকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি আমরা। তো এখানে আছে এক্স, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এরকম হবে একটা, আর রাইট সাইডকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে এরকম। তো এটা করার উদ্দেশ্য হলো এখন আমরা এক্স স্কোয়ার এখান থেকে কাটা গেল, এখান থেকে এক্স কেটে যায়, এখানে থাকবে এক্স। তাহলে দুই সাইড এখন আমাদের সিম্পলিফাই করে কি আসছে, লেফট সাইড আসছে এক্স, রাইট সাইড আসছে x + 1। তো যেটা আগে খুব জটিল দেখাচ্ছিল এখন এই সিম্পল অপারেশনটা করার পরে এখানে এটা খুব সিম্পল হয়ে গেছে। এখন উভয় সাইড থেকে যদি আমি ইভেন এক্সও কেটে দেই তাহলে কি থাকে, লেফট সাইডে থাকে আসলে 0 কিছুই না, রাইট সাইডে থাকে 1। তো 1 অবশ্যই 0 এর চেয়ে বড়, তাহলে এখানে অ্যান্সার হবে বি, অর্থাৎ এইটা। প্রবলেম নাম্বার 3 আমরা দেখব। এখানে মডুলাসের ভিতরে লেফট সাইডে আছে m + 25
আর কোয়ান্টিটি বিতে আছে 25 মাইনাস এম। সো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমি যে স্ট্র্যাটেজি সাজেস্ট করব, ইটিএস একটা বলছে কিন্তু আমার আসলে ইটিএসের ব্যাখ্যাটা খুব একটা পছন্দ হয়নি। সো মডুলাসের ভিতরে যে ভ্যালুটাই থাকুক সেটা অবশ্যই এখানে পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে। সো মডুলাসকে ইগনোর করে আমি উভয় সাইড থেকে 25 আসলে মাইনাস করে দিব, কারণ মডুলাসের ভিতরে থাকুক বাইরে থাকুক 25 এখানে ভ্যালুটা ডিপেন্ড করবে আসলে এম এর উপরে, এম এর যে বিভিন্ন ভ্যালুর জন্য। সো 25 যদি আমি বোথ সাইড থেকে কেটে দেই তাহলে থাকে রাইট সাইডে মাইনাস এম, লেফট সাইডে থাকে মডুলাসের ভিতরে এম। এখন লেটস সে এম এর ভ্যালু হচ্ছে 1, তো 1 যদি হয় তাহলে রাইট সাইডে দাঁড়ায় -1, লেফট সাইডে হইতে পারে লেফট সাইডে +1। এম এর ভ্যালু যদি এখন লেটস সে 0 হয় তাহলে উভয় সাইডে 0। সো এম এর মান যদি 0 হয় তাহলে বোথ সাইড 0। এম এর মান যদি 1 হয় তাহলে লেফট সাইড +1, রাইট সাইড -1। তাহলে দুই রকম পসিবিলিটি আসতেছে। সো এরকম যদি মাল্টিপল পসিবিলিটিস আসে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে ডি, রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম দ্য ইনফরমেশন গিভেন। নেক্সট কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেনটা আসলে অনেক ইন্টারেস্টিং, এটা আমার খুব ভালো লাগছে। যদিও ওয়ার্ড প্রবলেম দেখতে মনে হচ্ছে টেরিবল কোয়েশ্চেন, বাট ইটস নট রিয়েলি। সো এখানে বলছে ডিউরিং অ্যান এক্সপেরিমেন্ট দ্য প্রেশার অফ এ ফিক্সড ম্যাস অফ গ্যাস ইনক্রিজড ফ্রম 40 pounds পার স্কোয়ার ইঞ্চ টু 50 pounds। সো এখানে আমরা কী করছি, এটা গ্যাসের প্রেশার বাড়িয়ে দিয়েছে। তো গ্যাসের প্রেশার যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই জানি গ্যাস কম্প্রেস করবে, অর্থাৎ ভলিউম কমে যাবে। থ্রুআউট দ্য experiment the pressure P and the volume V in case of gas varied in such a way that PV always constant, মানে ভলিউম আর প্রেশারের প্রোডাক্ট বা দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। এইটা একটা স্টেটমেন্ট বা ইনফরমেশন বা ক্লু দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে ইনফরমেশন। দ্য ভলিউম অফ দ্য গ্যাস, লেফট সাইডে ভলিউম অফ দ্য গ্যাস ওয়েন দ্য প্রেশার ওয়াজ 40 psi, তো ভলিউমটা এখানে কিন্তু বলা হয়নি। আর রাইট সাইডে বলছে 1.2 টাইমস দ্য ভলিউম অফ দ্য গ্যাস ওয়েন দ্য প্রেশার ওয়াজ 50 psi। সো প্রেশার যদি আমরা 50 psi করি 40 থেকে, তখন যে ভলিউম হয় তার 1.2 টাইমস আসলে কত হবে। তো এইখানে ইটিএসে দেওয়া আছে, এখানে ওরা PV = C ধরছে, যেটা একটা কনস্ট্যান্ট। তো আমার কাছে মনে হয়েছে ওটা কমপ্লিকেটেড অনেক, এর চেয়ে অনেক সিম্পলভাবে ম্যাথটা সলভ করা যায়। তো এই জন্য আমি বলছিলাম যে এই ক্লাসটা স্পেশাল। কেন স্পেশাল? সো ভলিউম যেহেতু আমাদের দেওয়া নাই, বের করতে হবে, তাহলে ভলিউমকে আমরা একটা সিম্পল ইউনিট হিসাবে ধরে নিব। সেই সিম্পল ইউনিটটা কি? লেটস সে দ্য অরিজিনাল ভলিউম ওয়াজ 10, V = 10। 10 ধরলাম কারণ 1 এর পিছনে একটা 0 আছে। 10 বা 100 এই জাতীয় ইয়েগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন যেমন মাল্টিপ্লিকেশান, সাবট্রাকশান, ডিভিশন, এগুলো করা খুবই সিম্পল, ইজি। তো যদি আমরা ভি সমান আমাদের 10 হয়, এখানে পি দেওয়া আছে 40, তাহলে পিভি ইন দ্যাট কেস কত হবে? পিভি হবে 400। সো বলছে পিভি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। রাইট সাইডে দেওয়া আছে পি 50, তাহলে রাইট সাইডের ভি কত? রাইট সাইডে যদি পিভি সমান যদি আসলে রাইট সাইডেও 400 হয় তাহলে ভি = হবে 400 ডিভাইডেড বাই 50 থেকে আমি এখান থেকে পি কেটে দিলাম, তাহলে ভি থাকবে 8, সরি নট ভি, ভলিউম, এখানে ভলিউম হচ্ছে 8। তা আমি ইনিশিয়াল ভলিউম আমি ধরছিলাম 10, যদি আমি প্রেশার 40 থেকে 50 করি তাহলে আমার ভলিউম এখন 8। 8 এর 1.2 টাইমস কত হবে? 8 এর 1.2 টাইমস 1.2 দিয়ে গুণ না করে জাস্ট স্ট্রেট 12 দিয়ে গুণ করি, 8 বরং 96। সো 96, তাহলে 9.6, যেহেতু 1.2 12 না, আমরা 12 ধরে নিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে 9.6। তো আমার ফাইনালি রাইট সাইডের ভ্যালুটা আসতেছে কত? 9.6। লেফট সাইডে আমি ধরছিলাম কত? 10, তাহলে আমার 10 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 9.6। সো এখানে অ্যান্সার হবে এ, অর্থাৎ
এইটা। নেক্সট প্রবলেমে এখানে হিন্টস দেওয়া আছে x ইজ গ্রেটার দ্যান 0, লেফট সাইডে দেওয়া আছে x% অফ 100x, রাইট সাইডে দেওয়া আছে x স্কোয়ার। এই কোয়েশ্চেনটা খুবই সহজ যদি একটা বেসিক কনসেপ্ট থাকে যে কোনো কিছুর পার্সেন্টকে কীভাবে এক্সপ্রেস করা যায়। সো x% অফ 100, সো x%, আমি যদি x%কে ওইভাবে না লিখি আমি এইভাবে লিখি, তাহলে x% ইকুয়াল টু x বাই 100। সো x% অফ মিন্স টাইমস or গুণ 100x। সো রাইট সাইডে লেফট সাইডে যেটা দেওয়া আছে x% অফ 100x, সেটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে ইকুয়েশনটা এরকম একটা কিছু দাঁড়ায়। এখন আমি 100 কেটে দিলাম, থাকে কি x স্কোয়ার, x মাল্টিপ্লাই করলে লেফট সাইডে তাহলে কি আছে x স্কোয়ার, রাইট সাইডে আছে x স্কোয়ার। ডিল ডান, সিম্পল, বোথ সাইড ইকুয়াল। সো এই জন্য বললাম যে এখানে কোয়েশ্চেনগুলো খুব কমপ্লিকেটেড দেখাতে পারে অনেক সময়, কিন্তু যদি একটু কেয়ারফুল থেকে সিম্পলিফাই করে নেওয়া হয়, এইটা হচ্ছে অ্যালজেব্রার মেইন ট্রিক্স। আমি যেটা আবারও বলছি, অ্যালজেব্রার প্রাইমারি ট্রিক্স হচ্ছে বোথ সাইড সিম্পলিফাই করা। শুধু অ্যালজেব্রা না, যে কোনো অপারেশন যদি বোথ সাইড কম্পেয়ার করার এই কোয়েশ্চেনগুলো থাকে, জিআরইতে এইগুলো ছিল আমার ফেভারিট কোয়েশ্চেন। প্রত্যেক সেকশানে 20টা কোয়েশ্চেনের ভিতরে প্রথম 8টা কোয়েশ্চেন থাকে বোথ সাইড কম্পারিজন, যেখানে 20টা কোয়েশ্চেনের টোটাল 35 মিনিট সময় থাকে। এই প্রথম 8টা কোয়েশ্চেন 5 মিনিটেই সলভ করা হয়ে যায়, এবং আমার ক্ষেত্রে প্রতিবারই তাই হয়েছে। এই জন্য অ্যাকচুয়াল পরীক্ষাতেও আমার যেখানে 20টা কোয়েশ্চেনের সময় থাকে 35 মিনিট, আমি সব 25 মিনিটেই সলভ করে ফেলছি, কারণ এইগুলো ছিল আমার মেন স্ট্রেংথ, টাইম সেভিং স্ট্রেংথ বা টাইম সেভিং স্ট্র্যাটেজি। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যারা জিআরই প্রিপারেশান নিচ্ছে, কোয়েশ্চেন সলভ করতে পারাটাই মেইন না, মেইন কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি ফলো করে টাইম কমানো। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি এটা কীভাবে সলভ করব। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে 4x - 2y আর ব্র্যাকেটে ইন্টু 6x + 3y ইকুয়াল টু 18। তো এগেইন লেটস সিম্পলিফাই দিস ইকুয়েশন। 4x - 2y থেকে আমি যদি 2 কমন নেই, তাহলে আমার থাকে 2x - y। 6x + 3y থেকে আমি যদি 3 কমন নিই, তাহলে আমার কি থাকে 2x + y। তাহলে বেসিক্যালি কি আছে এখন, 3 × 6, 6 যদি আমি ডান পাশে নিয়ে ভাগ করে ফেলি, এখানে থাকে 2x - y ইন্টু 2x + y ইকুয়াল টু 3। ওকে, সো এইটা এখন a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, a + b ইন্টু a - b। তাহলে এটা যদি ফর্মুলা আমি এখানে বসাই, 2x স্কোয়ার - 2 স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার, sorry, why is 2 is y, sorry I did that mistake. So 4x square minus y square equal to 3. So left side যেটা দেওয়া আছে 4x square minus y square, সেটার ভ্যালু আমরা ডিরেক্টলি পেয়ে গেছি। So let's put 3 here instead of 4x square minus 3. So this side 3, this side 6. Very simple, 6 is always greater than 3. So answer B. আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন এইটা আমরা ডিসকাস করবো। এই কোয়েশ্চেনটাও আমার একটা অন্যতম ফেভারিট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন প্রায়ই জিআরইতে আসে, এবং যখন কেউ যদি 5LB প্রবলেম সলভ করে ম্যানহাটনের, তাহলে এই ধরনের প্রবলেম সে 2-1টা পেতে পারে, বা 2-1টা না, অনেকগুলোই আসলে। সো এইখানে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রির যে কনসেপ্ট, সেইটা কাজে লাগবে। তো এখানে একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের একটা প্লেন দেওয়া আছে, মাঝখান থেকে একটা লাইন দেওয়া আছে যেটা একদম মূল বিন্দুতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে। এই জন্য এই লাইনের উপরে, এখানে যে লাইনটা দেওয়া আছে, এই লাইনের উপরে এক্স আর ওয়াই অলওয়েজ সেম। তো এই লাইন থেকে, এটা বেসিক কনসেপ্টটাকে, এই লাইন থেকে আমরা যত ডান দিকে যাব তত এক্সের ভ্যালুটা বেশি হবে, ওয়াইয়ের ভ্যালুটা কমতে থাকবে। এই লাইন থেকে আমরা যত বাম দিকে যাব তত ওয়াইয়ের ভ্যালুটা বেশি, এক্সের ভ্যালু কম। সো এইখানে আরও 2টা কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, একটা আছে WZ, ওপরেরটা CD। তো এখানে দেখি আমরা W আর Z, এটার এক্স কোঅর্ডিনেট কি Z, আর সরি এক্স কোঅর্ডিনেট W, ওয়াই কোঅর্ডিনেট Z। তাহলে আমি যেটা বললাম, যেহেতু এই লাইনের ডান দিকে আমরা যাব, অবশ্যই এক্স কোঅর্ডিনেট বড় হবে,
তাহলে ওখান থেকে আমি রিলেশনটা সিম্পলিফাই করে বা ইকুয়েশনটা বের করে আমি লিখতে পারি এক্স ইজ গ্রেটার দেন জেড। উপরের সাইডে আমরা কি আছে ওখানে আছে সিডি, ওই সাইডে হবে ওয়াই এর কোঅর্ডিনেট বড়, তাহলে ওখানে হবে ডি ইজ গ্রেটার দেন সি। তাহলে ডাব্লিউ আর ডি দুটোই বড়, আর জেড আর সি দুটোই ছোট, তাহলে লেফট সাইডে আছে ডাব্লিউ প্লাস ডি। সো ডাব্লিউ প্লাস ডি দুটোই যেহেতু সি আর জেডের তুলনায় ইন্ডিভিজুয়ালি বড়, তাহলে অবশ্যই এই কোয়ান্টিটিটাই বড় হবে লেফট সাইডেরটা, অতএব অ্যান্সার হবে এ। সো আজকের ক্লাসে এ পর্যন্তই। আমি আশা করব এই ক্লাসটা সবার জন্য হেল্পফুল ছিল, এবং এই কোয়েশ্চেনগুলো বুঝলে ম্যানহাটন হোক, ম্যাগস হোক, পরবর্তীতে আরও অনেক প্রবলেম সলভ করা যাবে। সো এইগুলো আসলে খুবই বেসিক, এই জন্য আমি আবারও সাজেস্ট করব যে ভিডিওগুলো খুবই কেয়ারফুলি দেখার, এবং এটা জিনিসগুলো সলভ করতে পারা, ট্রিক্সগুলো বুঝতে পারা, স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারা বেশি ইম্পর্ট্যান্ট। তো নেক্সট ক্লাসে আমরা অ্যালজেব্রা 8 থেকে 13 প্রবলেম সেটগুলো ডিসকাস করব। And if you like this video, please subscribe to the channel, and I will make more videos and come back to you guys soon. Thank you so much.